মাছের মাথাটা ছেলেকেই দিতে হবে, খাবারের বেশি অংশটা ছেলেকে দিতে হবে, কেন? আমি একটা মেয়ে, আমাকে কেন দেবে না? আমার বাবাকে এসে বলতো বেশিরভাগ যে যেই কালো মেয়ের জন্ম দিয়েছ 5 লাখ টাকা ছাড়াও তো বিয়ে দিতে পারবে না। আমাদের সমাজে একটা কথা আছে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি। বাইরে না গেলে কি হবে? তারা আমাকে ঘরের মধ্যে এসে কথা শুনিয়ে যেত। তারপর বিয়েটা হলো না? না, আমি আমার বিয়ে বন্ধ করেছি, আলহামদুলিল্লাহ, এটা আমি সফল হয়েছি। আমি পরিবারের সঙ্গেই আছি, পড়াশোনাও চলছে? আমার পাশাপাশি আমার পড়াশোনা চলছে। আমার ছোট বোন আছে, ওকে পড়াশোনা করতে হয়েছি যে আমি তাদেরকে পড়াশোনা করা। হ্যাঁ, আমি নিজে স্বাবলম্বী হব, তো ও কেন পিছিয়ে থাকবে? ও এগিয়ে যাবে। তারা যখন আমাকে একটা কথা বলে তাদের হচ্ছে মুখ বন্ধ করার জন্য আমার কাছে অনেক কথা থাকে। তো বান্ধবীর বিয়েটাও বন্ধ করে দিলেন? হ্যাঁ, বান্ধবীর বিয়ে বন্ধ করছি, কিন্তু আমার পাড়া প্রতিবেশীর এখনো মুখ বন্ধ হয়নি। এবং এটা আপনাদের কাছে চ্যালেঞ্জ রেখে যাচ্ছি যে আপনারা আগামী 2-3 বছর পরে দেখবেন যে আমি আমার পরিবারটাকে দেখছি, আমার ভাই না। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মাই স্টোরিতে। 16 ডেজ অফ অ্যাক্টিভিজম এগেইনস্ট জেন্ডার বেসড ভায়োলেন্স, সেভ দ্য চিলড্রেনের আওতায় আজকের প্রোগ্রামটি আমরা করছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুজন কিশোরী প্রতিনিধি। একজন এসেছেন বাংলাদেশের গাইবান্ধা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে, তিনি হচ্ছেন রুমানা। আর আরেকজন এসেছেন রায়ের বাজার থেকে, তিনি হচ্ছেন রুকসানা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছি। আচ্ছা, আপনারা ভীষণ সাহসী দুজন কিশোরী নারী, রাইট? হ্যাঁ, জি। কিরকম সাহসী আপনারা? অত্যন্ত সাহসী। বাহ, দারুণ। আমি তাহলে, যেহেতু আপনি প্রথমে বলেছেন, আমি আপনার কাছে যাব। আপনি এই সাহসটা সঞ্চার করলেন ঠিক কবে থেকে? আপনার এখন বয়স কত? আমার এখন 20 বছর। আচ্ছা, আপনার সাহসটা তৈরি হয়েছিল কয় বছরে? আমার সাহসটা তৈরি হয়েছিল 12 বছর থেকে। দারুণ। তো সেই সাহসটা কি একটু শুনি আমরা। আচ্ছা, আমি ছোটবেলা থেকে রায়ের বাজারে বড় হয়েছি, একটি বস্তিতে। তো সেখানকার মানুষের চিন্তাধারা খুবই অনুন্নত। 2016 সালে আমি যখন পিএসসি পরীক্ষা দিই, আমার স্কুল থেকে 2জন মেয়ে জিপিএ 5 পেয়েছিল। তাদের 2জনের মধ্যে আমি একজন ছিলাম। তো তখন থেকে হচ্ছে আমি ভাবতে শুরু করলাম যে আমি এত ভালো রেজাল্ট করেছি, তার মানে আমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো, অনেক বড় হতে হবে। আমাকে আমার এই দারিদ্রতম অবস্থার পরিবর্তন করে আমাকে একটা উন্নত অবস্থায় যেতে হবে। কিন্তু যেহেতু আমি যেই এলাকায় থাকি, সে এলাকার মানুষেরা অনুন্নত চিন্তাধারায়। সেটা কোনো অসুবিধা নেই, আমি বলছি, আমি আপনার সম্পর্কে, আপনার সঙ্গে কথা বলার আগে আপনার সম্পর্কে আমার একটু পড়াশোনা করতে হয়েছে। হ্যাঁ, তো সেইখানে আমি জানতে পেরেছি আপনি যে জায়গাটায় থাকেন সেটা হচ্ছে রায়ের বাজার বস্তি। তো সেটা তো অনুন্নত, এমনিতেই যেহেতু বস্তি, তার মানে উন্নত হওয়ার কোনো কারণই নেই। ওই রকম একটি জায়গায় আপনি পড়াশোনা করে প্রথমে কি করলেন? এসএসসি পাস করলেন, জিপিএ 5 পেলেন? না, জিপিএ 5 না, 4.44। অনেক ভালো রেজাল্ট সেটাও। তো সেইখান থেকে আপনার যাত্রাটা শুরু হলো। আপনি তো ওই জায়গায় থেকে পড়াশোনাটা করাটাই আসলে দুষ্কর। তো আপনার পরিবার থেকে কি সেই বাধাটা এসেছিল, যদি আমি সেখান থেকে শুরু করি? না, আমার পরিবার থেকে সেরকম বাধা আসেনি, কিন্তু হচ্ছে আমার আশেপাশের মানুষেরা আমাকে প্রচন্ড বাধা সৃষ্টি করেছে। সেটা কি বলতো তার আশেপাশের মানুষগুলো? আমি এটা হচ্ছে 2016 সালের পর থেকে, যখন আমি ক্লাস 6-এ উঠি, তখন থেকে আমার পড়াশোনার প্রতি খুব আগ্রহ দেখে সবাই আমাকে হচ্ছে এসে বলতো, বা আমাকে না, আমার বাবা মাকে এসে বলতো যে মেয়েকে এত লেখাপড়া কেন করাচ্ছ? লেখাপড়া করাতে হলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন, তোমাদের যে দরিদ্রতম অবস্থা সেখানে তো তোমরা হচ্ছে এত টাকা খরচ করতে পারবা না, মেয়েকে এত লেখাপড়া করানোর দরকার নেই, তার চেয়ে ভালো তুমি তোমার মেয়েকে হচ্ছে একটা গার্মেন্টসে দিয়ে দাও, নয়তো কোনো বাসার কাজে দিয়ে দাও। সেক্ষেত্রে কি হবে, তোমার হচ্ছে লেখাপড়ার জন্য তোমার জন্য আলাদা কোনো খরচ করতে হবে না, এবং প্রতি মাসে তোমার মেয়ে তোমাদের একটা ইনকাম দিতে পারবে, যেটা দিয়ে তুমি তোমাদের সংসারে ভালো করে চলাফেরা করতে পারবা। তারপরও হচ্ছে তারা আমাকে নিয়ে বলতো যে মেয়েদেরকে লেখাপড়া করার তো কোনো দরকার নেই, কয়দিন পর তাদেরকে আমরা বিয়ে দিয়ে দিব, তারা অন্যের ঘরে চলে যাবে, সেখানে আমাদের কি লাভ হবে? আমাদের বরং হচ্ছে ছেলেদেরকে পড়াশোনা করানো উচিত, কারণ হচ্ছে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন ছেলেরাই কিন্তু আমাদেরকে দেখবে, মেয়েরা কিন্তু আমাদের দেখবে না।
এটা একটা বিষয় ছিল পড়াশোনা নিয়ে। মানে এই কথাগুলো কি আশেপাশের মানুষগুলো এসে আপনার বাবা মাকে বলতো? জি, এটা হচ্ছে সব সময় বলতো, শুধু বাবা মাকে নয় আমাকেই বলতো যে তুমি কেন পড়াশোনা করছো, তোমার পড়াশোনা করার দরকার নেই, তুমি কাজে ঢুকে যাও, একটা গার্মেন্টসে ঢুকো, ওখানে গিয়ে কাজ করো, তুমি টাকা ইনকাম করতে পারবা। তো তখন আপনার মনে হয় না যে এই কথাগুলো ওরা যে বলছে, তো ওরা তো আপনার কেউ না, আসলে আশেপাশের না। মানুষ, ওরা কেন আপনার নাকি এত মাথা ব্যথা থাকবে? সেটা আমি তো তখন অনেক ছোট ছিলাম, তখন আমি হচ্ছে বুঝতে পারতাম না যে তারা কেন এই ধরনের কথা বলতো। তো আমি তখন নিরুপায় ছিলাম, আমার তখন বলার মতো কোনো ভাষা ছিল না তাদের। তখন আপনার বয়স কেমন? তখন আমার বয়স 12 বছর। আচ্ছা, একেবারেই ছোট মানুষ। জি। তো আপনার বাবা মা কি এই কথাগুলো দ্বারা কি মানে প্রভাবিত হতো? না, আমার হচ্ছে মা খুবই একজন সাহসী নারী। আমরা গল্পে আমাদের পাঠক বইয়ে যেমন মহিষী নারীদের কথা শুনেছি, আমার জীবনের আমার মা ছিলেন একজন মহিষী নারী। যখন মানুষ আমাকে নিয়ে পড়াশোনা যখন বলতো যে ওকে পড়াশোনা করিও না, পড়াশোনা করার দরকার নেই, তখন আমার মা হচ্ছে সবাইকে বলতো যে আমি মাটির বোঝা মাথায় নিয়েছি, আমি কষ্ট করছি, আমি আমার মেয়েকে কষ্ট করতে দিব না। আমি চাই যে আমার মেয়ে একটু পড়াশোনা করুক, পড়াশোনা করার মাধ্যমে সে একটা কোনো ছোটোখাটো চাকরি তো পাবে, সে চাকরি করে যেন তার হচ্ছে জীবনটা চলে যায়, আমার মতো যেন এত পরিশ্রমের কাজ থেকে কখনোই করতে না হয়। মানে এটা আপনার মায়ের ইচ্ছে ছিল? জি। আপনার মা আসলে খুব সাহসী, তা না হলে ওই রকম একটা পরিস্থিতি থেকে এইরকম কথা বলার জন্য একটা জোর লাগে। আপনারা ভাই বোন কয়জন? আমরা 2 ভাই বোন, আমার বড় ভাই আছে এবং আমি। আচ্ছা, আপনার বাবা কি করতেন তখন? আমার বাবা একজন রিক্সা চালক। আচ্ছা, তো এই সমস্ত কথা কি আপনার বাবা কিছু বলতেন না? বাবা শুনেছে, কিন্তু হচ্ছে বাবা কিছু বলতেন না, আমাকে কখনো নেগেটিভ কিছু বলেনি। এবং হচ্ছে পাড়া প্রতিবেশীরা যখন এই ধরনের মন্তব্যগুলো করতো, মানে তখন তিনি তাদেরকে মানে একটা বলার যে একটা সাহসিকতা থাকে, সেটা হচ্ছে আমি কখনো দেখিনি, তিনি একটু নিশ্চুপ থাকতেন। আচ্ছা, তো আপনার কখনো মনে হয় না যে এই মানুষগুলো যেই কথাগুলো আপনাকে সে বলছে বা আপনার বাবা মাকে বলছে, তো বাবা মা হিসাবে তো তাদের একটা প্রতিবাদ করা দরকার, আপনার মা করেছে, বাবা করলো না, তারাও কি বিয়ে দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছিল আপনাকে? আসলে মা হচ্ছে কখনো এটার হচ্ছে বিরুদ্ধে ছিল। যখন হচ্ছে আমি ক্লাস 8ম শ্রেণীতে পড়ি, তখন থেকে হচ্ছে মানুষের বিবাহ নিয়ে খুব একটা তোড়জোড় চলছিল আমাকে নিয়ে, বলতেছে মেয়ে অনেক বড় হয়ে গেছে, মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, তার পাশে দেখছো কত ঘটনা ঘটছে, কখন তোমার মেয়ে কোন ঘটনা করে বসে, তখন তো তোমাদের মান সম্মান যাবে। আমার মা একটা কথা বলতো যে আমার মেয়ের উপর আমার ভরসা আছে, আমি জানি আমার মেয়ে কেমন, আর আমার মেয়ে এখন অনেক ছোট, আমি চাই আর একটু বড় হোক, তখন আমি ওকে বিয়ে দিব। আপনার এই ঘটনার পরে আপনার কবে থেকে আপনার মনে হলো যে আপনি এইটার আসলে প্রতিবাদ করা উচিত এবং এইভাবে তো আসলে মানুষের কথা, মানুষের মুখ বন্ধ করে দেওয়া উচিত? আমি অবাক হচ্ছি যে আপনি ঢাকা শহরে রায়ের বাজারের মতো একটা এলাকায় থেকেও এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন। আপনার পরিবর্তনের জায়গাটা আমি শুনবো, তার আগে আমি একটু রুমানার কাছে যেতে চাই। রুমানা, আপনি তো গাইবান্ধায় থাকেন না? জি। তো গাইবান্ধার কোন এলাকা এটা আর কি? এটা গাইবান্ধা যমুনা নদীর তীরে। তার মানে চর চরের এলাকা, ভিতরে। তার মানে খুবই প্রত্যন্ত এলাকা, যেটা হ্যাঁ, আমি এটা শুরুতে প্রত্যন্ত বলেছি। এলাকা। ওই জায়গায় আপনারা পরিবারের কতজন আছেন? আমরা 4 বোন। আচ্ছা আমি তাদের তৃতীয় কন্যা সন্তান। আচ্ছা, আপনাদের কোনো ভাই নেই? না, আমাদের কোনো ভাই নেই, ভাই ছিল কিন্তু একটা অসুখে মারা গেছে, অসুস্থ ছিল। আচ্ছা, আপনার বাবা কি করেন? আমার বাবা দিনমজুরের কাজ করতেন, আর মা গৃহিণী ছিলেন। মা গৃহিণী ছিলেন। আচ্ছা, তো আপনার জীবনের গল্পটা কি ছিল? মানে আপনার শুরুটা, ওই যে প্রবলেমটা তৈরি হলো, কি ধরনের বুলিং এর শিকার আপনি হয়েছেন? আমি কথাটা হচ্ছে যখন 2023 সালে হ্যাঁ। আমাকে, যেহেতু ওটা চর এলাকা, তো ওখানে কোনো হাই স্কুল ছিল না, তো চলো স্কুলটা ছিল একটু দূরে, তো আমাকে এখান থেকে একা একা যাইতে হতো। তো আমি স্কুলে যাইতাম আসতাম, হঠাৎ একদিন রাস্তার মধ্যে আমার বাবার সাথে আমার দেখা, তো ওনার সাথে একজন লোকও ছিল, তো উনি আমার বাবাকে বলতেছে যে যে তোর মেয়ে স্কুলে একা একা যায়, ও তো এটা তো ভালো দেখায় না। তখন আমার বাবা, আমার প্রতি বিশ্বাস ছিল যে তার মেয়ে কোনো খারাপ কাজ করবে না, তখন আমার বাবা বুক ফুলিয়ে বলতো আমার মেয়ে স্কুলে যায়, একদম স্কুলে যায়, আবার স্কুল থেকে বাড়িও আসে, কোথায় যদি যাওয়ার দরকার থাকতো তাহলে সে আমাকে বলে অনুমতি নিয়ে তারপরে যাইতো। এই তো আমি একা একা স্কুলে যাইতাম দেখে পাড়া প্রতিবেশী অনেক গুজব ছড়াইতো,
অনেক কথা বলতো। মানে আপনার বাড়ি থেকে স্কুলটা বেশ দূরে, মানে বেশ হেঁটে দূরে যেতে ছিল, হতো হ্যাঁ, না? হেঁটে যেতে হতো। তো আপনার ওই আশেপাশের যারা পাড়া প্রতিবেশী ছিল তাদের ওখানে কেউ পড়াশোনা করতো না? না, আমি ওখানকার তখন একাই ছিলাম। ও, আপনি পুরো ওই পাড়ার মধ্যে আপনি একা যে স্কুলে যেতেন? হ্যাঁ, কারণ ওখানকার তখন আমার মতো কেউ অতটা পড়াশোনা করেনি, তাদের ছোটবেলায় বিয়ে দেওয়া হয়েছে, তাদের পড়ালেখা অতটা সুযোগ দেওয়া হয়নি। তার মানে আপনার গ্রামের আপনি একমাত্র মেয়ে যে প্রথম স্কুলে গিয়েছেন? হ্যাঁ। বাহ, দারুণ। তো হচ্ছে যাওয়ার পরে এই যে একটা লোক তো বললো আপনাকে যেতে দিবে না, এরকম কি আরো অনেকে আশেপাশের লোকজন বলেছে? হ্যাঁ, অনেকে বলে। এই তো আমাদের সমাজে একটা কথা আছে না, যে মায়ের থেকে মাসির দরদ বেশি। এটা হচ্ছে ঠিক প্রতিবেশী তেমন, যে চলো নিজের খায় পরের হচ্ছে গুজব ছড়ায়। আচ্ছা, এটা ভালো বলেছেন। হ্যাঁ, মায়ের চেয়ে মাসির দরদ অনেক বেশি হয়ে যায়। ওই মাসিরাই তখন খুব বারবার আপনাকে যেন দমানো যায় সেরকম হ্যাঁ, কথা বলছিলেন। আমি মেয়ে হয়ে কেন পড়াশোনা করব? আমাকে বিয়ে দিলে তো স্বামী বাড়িতে গেলে ধরতে গেলে সংসারে বোঝা কমে গেল। বোঝা কমে গেল। আমার বাবার মাথার উপর থেকে একটা মেয়ের বোঝা কমে গেল। ওরা সবসময়ের জন্য এই কথাটা আমার বাবাকে বলতো, কিন্তু আমার তখন আমার বাবা আমার প্রতি বিশ্বাস ছিল যে আমার মেয়ে কোনো খারাপ কাজ করবে না, ও ভবিষ্যতে ভালোই করবে। আচ্ছা, তারপর আপনি পড়াশোনা মানে চালিয়ে গেলেন? হ্যাঁ, চালিয়ে গেছে, পড়াশোনা হতে আমার চালিয়ে গেছে। এখান থেকে আমার এসএসসি পড়ার পর একটু পয়েন্ট খারাপ ছিল, তখন আরও অনেক বেশি হয়ে গেল প্রতিবেশীর কথা, যে তোর মেয়ে তো এসএসসিতে খারাপ রেজাল্ট করছে, ওকে রেখে কি করবি, ওকে পড়ানো মানে তোর টাকা নষ্ট, এসে তুই ওই যে টাকাটা নষ্ট করবি ওকে একদম বিয়ে দিয়ে দে, আর কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, মানে ওই সময় একটু রেজাল্ট খারাপ হওয়ার কারণে সবাই আরো পেয়ে বসলো। হ্যাঁ, বাবাকে বোঝাচ্ছে, বাবাকে বোঝাচ্ছে বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তখন কি বাবা মা রাজি হলো বিয়ে দেওয়ার জন্য? এই যে আমার রেজাল্টটা খারাপ হওয়ার জন্য তখন বাবা রাজি হয়ে গেছে, যে সত্যি হয়তো একে দেওয়ার কিছু করানো যাবে না, যেহেতু রেজাল্টটা খারাপ করছে, এর দ্বারা আর কোনো কিছু সম্ভব না, ওকে চাকরিও আর কে দেবে না, এই রেজাল্ট থেকে কে চাকরি দেবে। তখন আপনার বয়স কত? আর তখন আমার বয়স 17। আচ্ছা, মাত্র তখন মেট্রিক পাস হ্যাঁ, করেছেন? এসএসসি পাস করছি। আচ্ছা, আপনার পরের জার্নিতে আমি ঢুকবো, তার আগে আমি একটু রুকসানার কাছে আসতে চাই। রুকসানা, আপনি যখন ওই বস্তি থেকে পড়াশোনা শুরু করলেন এবং যখন নানাবিধ মানে বিভিন্ন জায়গা থেকে বুলিং এর শিকার হচ্ছিলেন, কি ধরনের বুলিং হতো সেগুলো? আচ্ছা, প্রথমে তো তারা পড়াশোনা নিয়ে হচ্ছে যখন আমাকে অনেক ধরনের কথা বলতো, যখন আমার মা হচ্ছে বলছে না আমি পড়াশোনা করাবো, তখন তারা হচ্ছে আমাকে আমার গায়ের রঙের উপর হচ্ছে কথা বলা শুরু করে, যে এত একটা কালো মেয়েকে জন্ম দিচ্ছ তুমি। আমার বাবাকে এসে বলতো বেশিরভাগ যে যেই কালো মেয়ের জন্ম দিয়েছ 5 লাখ টাকা ছাড়াও তো বিয়ে দিতে পারবে না। তার মানে আপনারও আশেপাশে প্রচন্ড অনেক মাসি জন্মে গেল? জি, অত্যন্ত। এবং 2017 সালে আমার কিছু চোখের সমস্যা দেখা দেয়, আমি ডাক্তার দেখাই, তিনি বলেন যে আমাকে চশমা ব্যবহার করতে হবে। তো আমি যখন চশমা পরে বাসায় আসি, যখন হচ্ছে তারা আমার প্রতিবেশীরা যখন আমাকে চশমা পরা অবস্থায় দেখেন, মানে ওদের যে রিয়াকশন ছিল এবং যে কথার ধরন ছিল, আমার তখন মনে হয়েছিল আমি বোধহয় পৃথিবীর সব থেকে বড় কোনো পাপ করে ফেলেছি চশমা পরে। চশমা পরার জন্য? চশমা পরার জন্য মানে আমি যেখানেই যেতাম, ঘর থেকে একটু বের হচ্ছি, আমাকে দেখে কথা বলছে, এই দেখো এত ছোট বয়সে চশমা পরেছে, ওর তো কোনোদিন বিয়ে হবে না, ও তো বুড়ি হয়ে গেছে, প্রথমে তোর ব্যাপার টাকা নাই, তারপর হচ্ছে ওর রং কালো, এখন আবার চশমা পরছে, ওর তো জীবনও বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দিলে তো অনেক টাকা দিতে হবে, টাকা দেওয়ার পরেও কেউ নেবে কিনা সন্দেহ আছে। মানে চশমা পরার জন্য? চশমা পরার জন্য। এবং সেই সময়টা আমার এমন কেটেছিল, আমি প্রচন্ড ভয় পেতাম মানুষকে, সেই ভয় পাওয়ার জন্য হচ্ছে আমি কারো কাছে যেতামই না, আমি সবসময় ঘরের মধ্যে বসে থাকতাম। যখন আমার স্কুলে যাওয়া হতো স্কুলে যেতাম এবং ঘরে এসে বসে থাকতাম, কিন্তু ঘরে বাইরে না গেলে কি হবে, তারা আমাকে ঘরের মধ্যে এসে কথা শুনিয়ে যেত। আচ্ছা, কি ধরনের কথা শোনাতো? মানে একে তো কালো, চশমা পরে, বিয়ে হবে না, অনেক টাকা লাগবে, আর কি বলতো? সেগুলো খুবই খারাপ কথা, আমি কিভাবে বলবো এগুলা। এটা জানা উচিত আমাদের এরকম সুবিধা বঞ্চিত আরো মানুষ তো আছে। এই যে আপনি সেই জায়গা থেকে যে প্রতিবাদ করে জায়গাটা এসেছেন, কি ধরনের কথা বলতে পারে সেটা আমার মনে হয় সকলে শোনা উচিত। ওকে এখন আর ঘরে রাখার দরকার নেই, ওকে বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি, ও একটা ঘরের বোঝা হয়ে যাচ্ছে, ওকে কেন তোমরা পড়াশোনা করাচ্ছ, দরকার নেই পড়াশোনা করার, ও কি করতে পারবে, ওর জীবনে তো কিছু করতে পারবে না। তারা এত বুঝে গেল আপনি কিছু করতে পারবেন না, মানে আপনি তাদের সন্তান না? না। তারা খুব বুঝে গেল? জি। তারপরে আপনি এই প্রতিবাদটা করতে শুরু করলেন কবে থেকে?
কিভাবে আপনার সাহস তৈরি হলো যে মনে হলো যে এটা প্রতিবাদ করা উচিত? 2016 সাল থেকে আমি আমাদের সেভ দ্য চিলড্রেনের সাথে সংযুক্ত হই। আমি সেখানে হচ্ছে কিশোরী দলের একজন সদস্য হিসেবে যুক্ত হই। তো আমি যখন সেখানে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে কিশোরীরা যখন তাদের মতামত প্রকাশ করতো তখন সেভ দ্য দেখতাম চিলড্রেনের সঙ্গে আপনি যুক্ত হলেন, মানে যুক্ত হতে একটা প্রক্রিয়া আছে, মানে কিভাবে সেটা, আমি সেটা একটু শুনতে চাচ্ছি। হচ্ছে আমাদের একটা এলাকা আছে, এলাকার মধ্যে হচ্ছে আমাদের সিলেকশন কিছু বাসা আছে, বিশেষ করে বস্তিগুলো। তারা হচ্ছে আমাদের সেন্টারের যে আপুরা থাকতো, তারা আসতো, তারা হচ্ছে কিশোরীদের দলের জন্য কিশোরী খুঁজতো। তো আমাদের বাসার মধ্যে হচ্ছে তখন আমি একজন কিশোরী ছিলাম, তা আর অনেক শিশুরা ছিল কিন্তু ওরা খুব ছোট ছিল, আর বাকিরা যারা ছিল তারা হচ্ছে গার্মেন্টসে কাজ করতো বা হচ্ছে বাসার কাজ করতো। তো আমি পড়াশোনা করতাম একমাত্র, এবং হচ্ছে আমিই থাকতাম বাসায়। তো তারা হচ্ছে আমাকে সেখানে কিশোরী দলে নিয়ে গেল, আমি সেখানে গেলাম, সেখানে গিয়ে কিশোরীদের সাথে পরিচিত হতে লাগলাম, এবং তাদের গল্পগুলো হচ্ছে ঠিক আমার মতোই ছিল। আচ্ছা, মানে ওদের জীবনে এরকম অনেক ওদের গল্প আছে। জীবনে এই ধরনের গল্প আমি শুনতে লাগলাম। তো তারপর হচ্ছে আমাদের সংস্থার মাধ্যমে আমি বিভিন্ন ধরনের ট্রেনিং করি, দক্ষতা অর্জন করি, এবং তখন আমার মনে হয়েছে এটা আমার সাথে ঘটছে, আমার হচ্ছে চারপাশে ঘটছে, এটা তো বন্ধ করা দরকার, এটা তো একটা সামাজিক ব্যাধি। এটা যদি, এই চিন্তাধারা যদি সবসময় মানুষের মাঝে থাকে, তাহলে আমাদের সমাজটা তো কখনো এগোতে পারবে না, এবং আমাদের নারীদের এগিয়ে যাওয়ার পথে এটা হচ্ছে খুবই বাধা সৃষ্টি করবে। তো তখন হচ্ছে আমি আমার দলের সাথে এটা নিয়ে আলোচনা করি যে আমাদের এটা নিয়ে কাজ করা দরকার। তো তারপর হচ্ছে আমরা এই ধরনের অনেক কাজ করেছি আমাদের কি কি সঙ্গে। কাজ করলেন? আচ্ছা, তো আমাদের যে দলটা ছিল, আমরা হচ্ছে প্রতি মাসে মাসে হচ্ছে আমরা এলাকা পরিদর্শনে যেতাম, সেখানে গিয়ে দেখতাম যে কিশোরীরা কি অবস্থানে আছে, যারা আমাদের কাছে আসতে পারতো না, আমরা তাদের কাছে যেতাম যে তোমার কি অবস্থা, তুমি কিভাবে আছো, তোমার কি কি সমস্যা হচ্ছে। তখন কিশোরীদের যে সমস্যাগুলো হতো, তো তাদেরকে আমরা সেই সময়টাতে হচ্ছে মানসিকভাবে সাহসী করতাম যে তুমি মানসিকভাবে শক্তিশালী হও। এবং শুধু কিশোরীকে বোঝালেই তো হবে না, বাবা মাদেরকে বোঝাতে হবে, কারণ বাবা মাদেরকে না বোঝালে তারা হচ্ছে প্রতিবেশীদের দ্বারা হচ্ছে, মানে কি বলবো, প্রতিবেশীদের দ্বারা ইনফ্লুয়েন্স হবে, এবং তারা তাদের হচ্ছে কিশোরীদেরকে জীবনটাকে নষ্ট করে ফেলবে। তো তখন হচ্ছে বাবাদেরকে মাদেরকে হচ্ছে আমরা বাসায় বাসায় গিয়ে কাউন্সেলিং করতে লাগি। তারপর হচ্ছে আমরা 2-3 মাস পর পর আমাদের সেন্টারে নিয়ে এসে তাদের সাথে আমরা মিটিং করছি। তো যখন কিন্তু এটা তো আপনার সাংগঠনিক ভাবে আপনি অন্যদেরকে বোঝাচ্ছেন, হ্যাঁ? আমি জানতে চাচ্ছি যে আপনার নিজেরই যখন এত সমস্যা আপনার আশেপাশে, জি সেটা আগে কিভাবে উত্তরালেন? তারপরে তো অন্যকে অ্যাডভাইস দেওয়ার জন্য আপনি নামলেন, কিন্তু আপনি যে সমস্যার মধ্যে পড়ে আছেন সেইটা, এই বাধাটা অতিক্রম করলেন কিভাবে? আপনি সেভ দ্য চিলড্রেনে যুক্ত হলেন, আপনি যখন স্কুলে যাচ্ছেন তখন তো আশেপাশের মানুষজন নানা রকমের কথা বলছে, তো আপনি যখন এই প্রোগ্রামে যুক্ত হয়ে যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন তখনও তো নিশ্চয়ই মানুষরা আপনাকে অনেক কথা বলেছে, জি সেই জায়গাটা অতিক্রম করলেন কিভাবে? আচ্ছা, কিছু কিছু সময় হচ্ছে আমি এটা মনে করেছি যে ওরা হয়তো নির্বোধ, ওদের সে অক্ষর জ্ঞানতা নাই, তার জন্য তারা এই ধরনের কথা বলছে। কারণ হচ্ছে আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন দেখতাম যে মানুষ কত কিছু করে ফেলতে পারছে। আমি দেখতাম যে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে একটা মানুষ এসে বড় বড় অবস্থানে যাচ্ছে, বড় বড় কিছু করছে। তখন আমি ভাবলাম যে আমাকে এগুলোকে অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো যদি হচ্ছে আমি যদি এরকমই চিন্তা ভাবনা করি বা ওদেরকে যদি আমি হচ্ছে প্রশ্রয় দিই বা হচ্ছে ওদের কথাগুলো আমি সবসময় মনে রাখি, তাহলে হচ্ছে এটা আমাকে এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা সৃষ্টি করবে। এবং এটার মধ্যে হচ্ছে আমার মা যেমন একটা হচ্ছে ভূমিকা করেছে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং তার সাথে হচ্ছে আমার একজন ফুফাতো ভাই ছিল, রিয়াদুল ইসলাম রলিম, তিনি হচ্ছে আমাকে এটার মধ্যে অনেক বেশি আরও সহযোগিতা করেছে। তিনি হচ্ছে আমার ভাই, একাধারে আমার ভাই, আমার শিক্ষক এবং আমার উৎসাহদাতা। তিনি বাবা মাকে সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত বুঝিয়ে যাচ্ছে যে রোকসানাকে পড়াশোনা করতে হবে, ওকে পড়াশোনা করতে দাও, ওকে পড়াশোনা করলে জীবন বড় কিছু করতে পারবে। এবং আমাকে সবসময় বুঝিয়েছে যে তুমি এই মানুষগুলোর কথা শোনো না, তুমি জীবনে যখন একটা পর্যায়ে যাবে, সমাজে যখন তোমার একটা অবস্থান তৈরি হবে, এই পিছনের মানুষগুলা যখন তোমাকে এত কথা বলছে, মানে তোমাকে নিয়ে এত সমালোচনা করছে, কোনো কিছু ভাবছে না কিছু বলার আগে, তুমি যখন একটা অবস্থান তৈরি করতে পারবে নিজের সমাজে, তখন সেই পিছনের মানুষগুলো যখন তোমাকে নিয়ে একটা কটূক্তি কথা বলবে, তখন তারা 10 বার চিন্তা ভাবনা করবে যে ওকে নিয়ে আমি এই কথাটা বলবো কি বলবো না। তো তিনি আমাকে এই সাহসটা জুগিয়েছিলেন। এবার আমি রুমানার কাছে যাই। রুমানা, আপনাকে যখন ওই বিয়ের জন্য আবার
তোড়জোড় শুরু করলো, জি। ওইটা কিভাবে মোকাবেলা করলেন? ওইটা 2024 সালে শিশু এসকেএস ফাউন্ডেশনের সেভ দ্য চিলড্রেনের আওতায় আমাদের গ্রামে একটা শিশুদের জন্য কর্মসূচি হয়। ওখানে কিশোরী দলে আমি অন্তর্ভুক্ত হই। প্রতি মাসে সেশনগুলো ছিল, ওখানে আমি প্রত্যেকটা সেশনে অংশগ্রহণ করতাম। আচ্ছা, আপনি তো গাইবান্ধা একদম প্রত্যন্ত অঞ্চলে, তার মানে হ্যাঁ। ওইখানেও সেভ দ্য চিলড্রেন গিয়েছে। ওখানে এসকেএসের আওতায় সেভ দ্য চিলড্রেন ওখানেও কাজ করছে। এই তথ্যটা আপনি কোত্থেকে জেনেছেন? মানে ওরা ওখানে যাওয়ার পরে জানলেন নাকি কারো মাধ্যমে জেনেছেন? এসকেএস থেকে অনেক আপু চাইতো আমাদের এলাকা, যে অনেক তো শিশু বাচ্চাও ছিল, কিশোরের মেয়েদেরও, ওদের প্রতি মাসে ওদেরকে অনেক কিছু তথ্য দেওয়ার জন্য যাইতো। আমি তাদের কাছ থেকে এটা শুনেছি। আচ্ছা, তখনই তাদের কাছ থেকে জানলেন যে এখানে এরকম ঘটনাগুলি ঘটে এবং একটা সংগঠন আছে, জি। এবং এদের আওতায় সেভ দ্য চিলড্রেনের আওতায় তারা কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তারপর আপনি যুক্ত হলেন। আমি ওখানে যুক্ত হলাম। ওই প্রতি মাসে সেশনের মধ্যে আপনার বাল্য বিবাহ ছিল, জীবন দক্ষতা ছিল, তো শিশুদের অধিকার ছিল। আমার মধ্যে বাল্য বিবাহের কুফলগুলো সম্পর্কে জেনে বুঝে আমার মনে খুব দাগ কাটে যে বাল্য বিবাহ করা যাবে না। আচ্ছা, তার মানে ওই প্রথম আপনি ওই সেশনে গিয়ে জানতে পারলেন যে বাল্য বিবাহ হলে কি কি ধরনের সমস্যা তৈরি হয়। জি। আচ্ছা আচ্ছা, তারপরে বাল্য বিবাহ ওগুলো জানার পরে আমার দাগ কাটার পরে যখন আমার রেজাল্টটা খারাপ হয়েছিল, তখন তো পাড়া প্রতিবেশীরা গুজব শুরু করতো। আর প্রথমত হচ্ছে আর 16-17 বয়সে মেয়ে বা ছেলে হোক, তাদের দুরন্তমান একটু বেশিই থাকে। আমি ওইরকম টাইপের একটু ছিলাম, বা অভ্যাস তো ছিল, আমি সবসময় ঘুরে বেড়াইতাম। তো এই ঘুরে বেড়ানোর জন্য প্রতিবেশীরা আমার বাবার কাছে আমার নামে হচ্ছিল কমপ্লেন করতো যে মেয়েটাকে এরকম কাজ ছাড়িয়ে দিছিস, তো কোনোদিন এক দুর্ঘটনা করে তোর সম্মান ডুবাই দিই। কি ধরনের ঘুরে বেড়াইতেন? মনে করেন একটু বাজারে যাইতাম, অনেক কিছু কেনাকাটা করতাম, মনে করেন শখে জিনিস থাকেই তো সবার, এগুলো করতাম দেখে প্রতিবেশীরা সহ্য করতাম। ও আচ্ছা, তাদের কাছে মনে হতো একটা মেয়ে এরকম ঢ্যাং ঢ্যাং করে, একটা মেয়ে কেন এরকম করে বেড়াবে, একটা মেয়ে ওই ঘরের ভিতরে থাকবে, ঘরে কাজকর্ম করবে, এসব নিয়ে সে স্বাধীন থাকবে, এগুলো ছিল তাদের কথা। তো তারপর আপনি আপনার এই বাল্য বিবাহ সম্পর্কে আপনি জানলেন। হ্যাঁ, জানার পরে তারপরে কিভাবে বন্ধ করলেন? এটা হঠাৎ একদিন আমার বাবা আমাকে বলতেছে যে তোমার বিয়ে ঠিক করছি। আমি এটা শুনে তো হতবাক হয়ে পড়ি। তা আমি প্রথমে বাবার কাছে, একটা মেয়ে তার মায়ের সাথে ফ্রেন্ড বা বন্ধু হিসেবে সম্পর্কই থাকে, তা আমি প্রথমে আমার মাকে বললাম যে বাবা এগুলো কি বলতেছে। তো মা বললে হ্যাঁ ঠিকই বলছে, তোকে বিয়ে দিয়ে দিব। তো তারপরে আমি তাদেরকে দুইজনকে একসাথে বসাইলাম, বসে যে সেশনে যে বাল্য বিবাহের কুফল সম্পর্কে জেনেছি বা শিখেছি, সেগুলো তাদেরকে নিয়ে আলোচনা করলাম। তো তারা প্রথমে বুঝলো না, তো তাও আমাকে বিয়ে দেওয়ার জন্য তারা আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি উল্টাভাবে তাদেরকে বুঝাইছি এবং বাল্য বিয়েকে না বলছি, কিন্তু তখনও তারা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারপরে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমার বাবা মা কাকে বেশি গুরুত্ব বা সম্মান দেয়। আমি তখন আমাদের এলাকারই চেয়ারম্যান ছিল, তা আমার বাবা তাকে খুব সম্মান করতো। তা আমি মনে মনে ভাবছি যাবো কি যাব না, তা আমি সাহসের সঙ্গে তার কাছে গেলাম। চেয়ারম্যানের কাছে? হ্যাঁ, যেহেতু উনি তো বিজি লোক, আমি বুঝতে পারছিলাম না আমার কথা শুনবে কিনা। আমি তারপরে তার কাছে গিয়ে তাকে বললাম বাবা এরকম আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমার বিয়ে করার ইচ্ছা নেই, আমি লেখাপড়া করে স্বাবলম্বী হতে চাই। মানে এত সাহস করে চেয়ারম্যানের কাছে চলে গেলেন? আমি সাহস করে চেয়ারম্যানের কাছে বললেন? হ্যাঁ, ওনাকে বুঝাইছি। উনি বললাম যে আমি লেখাপড়া করবো, বাল্য বিয়েটা আমি এখন করতে চাই না। তো ওনাকে বললাম যে আপনি একটু আমার বাবাকে বুঝান যে আমাকে বিয়েটা যেন না দেয়। তা আমি একটা পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছি, তাতে কি হয়েছে, সামনে তো আমার আরও পরীক্ষা আছে, ইনশাআল্লাহ ওখানে আমি ভালো করব। একটা মেয়ে এক সময় তো সবসময় ভালো যায় না, কিছুটা খারাপ হয় ভালো হয়। তাকে অনেক কিছু বলার পর সে বাবাকে বুঝাইছে, বাবা তারপরে মাকে এসে বুঝেছে। তখন তারা বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার পড়াশোনা চালাতে পারো, তুমি যদি করতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে তারা বলার পরে তারা একটু বুঝলো যে হ্যাঁ ঠিক আছে। তখন তারা আপনাকে জিজ্ঞেস করে নাই যে চেয়ারম্যান কি করে এই ঘটনা জানলো? আমি তাদেরকে বলছি যে আমি চেয়ারম্যানের কাছে গিয়ে বলেছি, যে বলছি যে তোমরা যেহেতু আমাকে তো শুনতেছো না, আমি তার কাছে গিয়েছি, আমাকে তো বিয়েটা বন্ধ করতে হবে, আমার তো বিয়ে করার ইচ্ছা নেই, আমি লেখাপড়া করে আমার স্বপ্নটা পূরণ করতে চাই, আমি স্বাবলম্বী হতে চাই। শুধু যে ছেলেরাই মায়ের পাশে থাকতে পারে, মা বাবার পাশে থাকতে তা না, একটা মেয়ের ইচ্ছা শক্তি থাকলেও তার মা বাবার পাশে থাকতে পারে। বাহ, দারুণ। তারপর তারা বুঝলো? তাদের আমার উপর বিশ্বাস ছিল যে সে তো কখনো খারাপ কাজ করেনি, এর জন্য তারা বিয়েটা বন্ধ করেছে। রোকসানা, আপনাকে তো বিয়ে দিতে চেয়েছিল?
আমাকে বিয়ে দিতে চায়নি, কারণ হচ্ছে আমার আম্মু খুবই সাহসী ছিলেন, কিন্তু হচ্ছে সব সময় পাড়া প্রতিবেশী বলতে লাগতো যে মেয়েকে বিয়ে দিয়ে দাও, দরকার নেই এত মানে পড়াশোনা। ওই ধরনের উৎসাহ তো তাদের কাছ থেকে আসতো। হ্যাঁ। আপনি যখন যুক্ত হলেন এই এই কিশোরী যে সংগঠনের কথা আপনি বললেন সেটা এবং সেভ দ্য চিলড্রেন, আপনি এই তথ্যটা কোত্থেকে জানলেন? আমাদের এলাকাতে হচ্ছে কিছু বাসা ছিল, বস্তি এলাকা, বস্তি বাড়িগুলো, সেগুলো হচ্ছে সিলেক্ট করা ছিল যে তারা ওই বাড়িগুলোতে কাজ করবে। তো একদিন আমি দেখতে পাই যে 2016 সালে সেই ঘটনাটা, যে সেন্টারের কিছু আপু আমাদের বাসায় এসেছে, এসে হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে সবার সাথে কথা বলছে। তো আমাদের ঘরে এসে আমার সাথে কথা বলছিল যে আমি কি করছি, কোথায় পড়াশোনা করছি, আমার বয়স কত। তো তখন আমি বললাম যে আমার 12 বছর বয়স, আমি এখানে পড়াশোনা করছি। তো তখন তারা আমাকে বলল যে আমাদের সেন্টারে আমাদের কিছু কিশোরীর দল আছে, তুমি চাইলে আমাদের সাথে সেই কিশোরী দলে যুক্ত হতে পারো, তুমি এখানে আসো। তো তখন আমি তাদের কথা শুনে হচ্ছে গেলাম, গিয়ে হচ্ছে প্রতি মাসে একবার করে হচ্ছে সেখানে কিশোরী দলের হচ্ছে একটা আড্ডা হতো। সেখানে তাদেরকে অনেক ধরনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হতো। তাদেরকে সব থেকে বেশি শিক্ষা দেওয়া হতো যে জীবন দক্ষতা, আমাদের হচ্ছে এই বয়সটা কীভাবে আমরা হচ্ছে জীবন দক্ষতার সাহায্যে আমাদের যেই ধরনের প্রতিকূল পরিবেশ কীভাবে আমরা এদেরকে টিকে রাখতে পারবো, এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে শিখিয়েছে। এবং হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রতিকূলতা আমাদের আসে আমাদের আশেপাশে থেকে, মোকাবেলা করতে হবে, সেই মোকাবেলা করতে এবং সেই সময়টাতে আমাদের কিভাবে সাহসের সাথে আমাদেরকে টিকে থাকতে হবে, সেই দক্ষতাগুলো হচ্ছে আমি সেখান থেকে পেয়েছি। আচ্ছা, তখন আপনার মনে হলো যে এবার আমার প্রতিবাদ করা উচিত, তখন আপনি আপনার পরিবারকে এবং আশেপাশের মানুষের মুখটা বন্ধ হলো কবে থেকে? আচ্ছা, মুখটা বন্ধ হলো আমি যখন হচ্ছে 2017, আমি যখন 16 সাল থেকে যুক্ত হওয়ার পর থেকে আমি সেখানে অনেক ধরনের ট্রেনিং নিচ্ছি, দক্ষতা নিচ্ছি। নেওয়ার পর থেকে 2017 সালের মাঝামাঝি পর্যায়ে হচ্ছে আমাকে সেখানে কিশোরী দলের লিডার হিসেবে আমাকে সংযুক্ত করা হয়। তো দলের লিডার হিসেবে সংযুক্ত হওয়ার পরে আমি বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলার একটা সুযোগ তৈরি হয়। আমি আমাদের কাউন্সিলরের সাথে কথা বলতাম আমাদের বিষয় সমস্যা নিয়ে। আমি হচ্ছে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, মেয়রের সাথে কথা বলেছি, বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ে গিয়েছি, আমি চার পার্লামেন্টে অংশগ্রহণ করেছি। যখন তারা হচ্ছে জিনিসগুলো আপনি ওই বয়সে এতগুলো জায়গায় চলে গেছেন? জি, আমাকে হচ্ছে সেই সুযোগগুলো দেওয়া হয়েছিল, তার জন্য হচ্ছে আমি আমার দক্ষতাগুলো সেখানে প্রকাশ করার সুযোগ পেয়েছি। আচ্ছা, তখন তারা যখন দেখলো যে হচ্ছে আমি এত বড় বড় জায়গায় যাচ্ছি এবং কাউন্সিলকে সাথে নিয়ে আমাদের এলাকা পরিদর্শন করাচ্ছি, বলছি যে স্যার এখানে এই সমস্যাগুলো হচ্ছে, আমাদের জন্য এই কাজগুলো করা দরকার। তো তখন যারা হচ্ছে আমাকে দেখছে যে আমি একটা কাউন্সিলের সাথে আমাদের পুরো এলাকায় যাচ্ছি, ঘোরাফেরা করছি, তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছি, তখন তাদের মধ্যে একটা হয়তো বা কোনো একটা চিন্তা আসলো যে ওই একটা দরিদ্র পরিবার, একটা রিক্সাওয়ালার মেয়ে, সে হচ্ছে একটা কাউন্সিলর পাশে বসে আছে, তার সাথে কথা বলছে, এটা তো আমরা তো পারছি না, তাহলে সে পারছে। তখন থেকে তাদের চিন্তাধারাটা একটু পরিবর্তন হতে থাকে। আচ্ছা আচ্ছা, আমি চিন্তা করছি আপনি ওই বয়সে কাউন্সিলরকে ডিল করলেন, আপনি জেলা প্রশাসককে ডিল করলেন, আপনি মেয়রের কাছে চলে গেলেন, ভয় লাগে না? না, ভয় লাগেনি, ভয় লাগেনি। ওনারা কি আপনাকে সেই অ্যাটেনশনটা দিয়েছে? অবশ্যই দিয়েছে। আমি ভয় পাইনি এই কারণ হচ্ছে এইটা হচ্ছে আমি সমস্যা, আমি যখন তাদের সাথে যাইতাম আমি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলতাম। আমি চাইতাম এটা আমার অধিকার, এই অধিকারটা আমি পাচ্ছি না। শুধু আমি না, আমার বস্তি এলাকার যে কিশোরীগুলো আছে, যে শিশুগুলো আছে, তারাও তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যেই বিষয়গুলো হচ্ছে আমাদের দ্বারা সম্ভব নয়, অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা প্রশাসনের দ্বারা সম্ভব। তো সেখানে আমার সুযোগ হয়েছে এবং সেখানে হচ্ছে আমি আমার ভয়েসটাকে রেজ করেছি এবং তারাও সেটাকে মূল্যায়ন করেছে এবং সেই সমস্যার সমাধান তারা এগিয়ে আসছে। আমরা যখন সেখানে কাজ করেছিলাম, আমরা হচ্ছে 2016 সালের পর থেকে আমি হচ্ছে প্রায় 18টা বাল্যবিবাহের সাথে সংযুক্ত ছিলাম, যে বাল্যবিবাহগুলো আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। আচ্ছা, 18টা বাল্য বিবাহ আপনি বন্ধ করেছেন? শুধু আমি না, আমাদের পুরো হচ্ছে যে টিম ছিল, আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে আমরা হচ্ছে সেই বাল্যবিবাহগুলো বন্ধ করতে সক্ষম হয়েছি। এবং হচ্ছে যখন হচ্ছে করোনা আসলো, করোনার সময় তো হচ্ছে আমরা যে ক্রাইসিসগুলো দেখেছি, সেই সময় আমাদের এলাকায় এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে প্রতি কয়েকদিন পর পর হচ্ছে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিত। কেন, তাদের কি চিন্তা থেকে তারা এই ধরনের কথা ভেবেছে আমরা এখনো বুঝতে পারছি না, তারা হচ্ছে বিয়ে দিচ্ছিল। তো তখন আমাদের যে হচ্ছে কিশোরী দলের যারা সদস্য আছে,
তাদেরকে হচ্ছে আমরা এমনভাবে তৈরি করেছি, তারা একে হচ্ছে একজন লিডার। প্রত্যেকটা বাড়িতে আপনি যদি যান, সেখানে হচ্ছে একজন করে কিশোর লিডার আপনি পাবেন, এবং তাদের অধিকার সম্পর্কে খুবই সজাগ এবং খুবই তীব্র প্রতিবাদী। তারা যখনই যে ঘটনাগুলো হচ্ছে দেখতো, শুনতে পেত, তারা সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদেরকে বলতো। হ্যাঁ, তখন আমরা হচ্ছে সব ক্ষেত্রে হচ্ছে আমরা নিজেরা যেতাম না, কারণ এটাতে আমরা তো সে এলাকায় থাকি, আমাদের হচ্ছে কিছু আমাদেরও ক্ষতির একটা বিষয় থাকে। তো আমরা সেখানে আড়ালে থেকে আমরা সেখানকে প্রশাসনকে পাঠাতাম যে স্যার এখানে এই বাল্যবিবাহটা হচ্ছে, আপনি এটা বন্ধ করুন। এভাবে আমরা অনেকগুলো বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। আপনারা আগে থেকে জেনে তারপর ওনাদেরকে ইনফর্ম করতেন যে এখানে নিজেরা ফেস হতেন না নানাবিধ কারণে আর কি। তারপর 2022 সালে একটা এমন ঘটনা ঘটেছিল যে আমাদের একজন কিশোরীর সাথে একজন মধ্যবয়স্ক লোক যৌন হয়রানিমূলক কাজ করার চেষ্টা করেছিল, যদিও সেরকম কিছু করতে পারেনি। তো তারপরে সেই কিশোরীটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে যে আমার সাথে এরকম ঘটনা ঘটার চেষ্টা করে। তো সেটা হচ্ছে আমরা আমাদের কাউন্সিলরকে জানাই, এবং কাউন্সিলর সেখানে যায়। সেখানে গিয়ে সেই লোকটার সাথে কথা বলার পরে সেটা সত্যতা জানতে পারে। জানার পরে হচ্ছে সেই লোকটাকে হচ্ছে তিনি খুবই শাস্তি দেয়। শাস্তি দেওয়ার পর হচ্ছে তাকে সে এলাকা থেকে বিতাড়িত করে দেয়। বাহ, দারুণ কাজ করেছেন, অভিনন্দন পাওয়া উচিত আপনাদের। আপনাদেরকে নিশ্চয়ই কাউন্সিলর বা অন্য জায়গায় আপনাদেরকে আপনার সাহসের তো প্রশংসা তারা করেছে, এবং আপনার এলাকাতে যে মানুষের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হলো, ওই এলাকাতে কি আপনি এখনো আছেন? জি, আমি ওই এলাকাতেই আছি, এবং হচ্ছে এখনো কিছু মানুষের চিন্তা ভাবনা এখনো আছে। তো সেইগুলো পরিবর্তন করার জন্য হচ্ছে আমাদের একটা নাট্য দল আছে, আমরা হচ্ছে পথনাটক করি। আমাদের পথনাটকের বিষয়গুলো হচ্ছে বাল্যবিবাহ রোধ, বাল্যবিবাহের কুফল এবং কি কি সমস্যা হতে পারে একটা নারীর ক্ষেত্রে, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। তারপর হচ্ছে মাদক, তারপর হচ্ছে শিক্ষার গুরুত্ব, নারীদের শিক্ষা আমরা কেন করাবো, এটা হচ্ছে আমরা তাদেরকে শেখাই। একটা প্রবাদ আছে না যে ছবি কথা বলে, যে আপনি অনেক পেজ হচ্ছে তাকে পড়াচ্ছেন, সে কিছুই বুঝছে, কিন্তু একটা ছবি যখন দেবেন তখন সে সব কিছু বুঝে যাবে। তো সেরকম আমরা যখন তাদেরকে বোঝাচ্ছি, অনেকে বুঝছে অনেকে বুঝছে না, তখন আমরা একটা পথ বেরকম যে আমরা কিছু অভিনয়ের মাধ্যমে করি। তখন আমরা পথনাটক শুরু করলাম, এবং তার মধ্যে এখন অনেকে সচেতন হয়েছে, আমরা অনেককে সচেতন করতে সক্ষম হয়েছি। এবং বর্তমানে হচ্ছে ওখানে এখন তারা হচ্ছে মেয়েদের পড়াশোনা করার ক্ষেত্রে খুবই আগ্রহী দেখাচ্ছে। এই যে অভিনয় করে যে জিনিসটা বোঝানো সম্ভব, এই চিন্তাটা কার মাথা থেকে আসছে? আপনার না, আমাদের হচ্ছে সংস্থার মাধ্যমে এটা তৈরি হয়েছে। আমাদের হচ্ছে দল ছিল, নাট্য দল, সেখানে হচ্ছে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো। আমাদের যে স্ক্রিপ্টগুলো ছিল সেগুলো আমরা নিজেরাই লিখতাম। আচ্ছা, আমরা নিজেরা লিখে আমরা নিজের অভিনয় করতাম, এবং করে আমরা সেখানে হচ্ছে পারফরমেন্স করে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলাম। তো যেখানে আপনি স্কুলে যেতে পারতেন না, মানুষের সাথে কথা বলতো, সেখানে আপনি এখন অভিনয় করছেন। জি, এটা নিয়ে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি? এটা এই জন্য হয়নি, কারণ হচ্ছে যখন তারা দেখতে পাচ্ছে যে আমি কাউন্সিলের সাথে ঘোরাফেরা করছি, আমার পরিবারের হচ্ছে মানে আমার পরিবার হচ্ছে আমাকে খুব মানে তাদের কথা শুনছে না, আমাকে প্রায়োরিটি দিচ্ছে, সেখানে বাকিদের কথা বন্ধ হয়ে গেছে, সেখানে তারা আর কিছু বলার সাহসই পায়নি। এখন আপনি কিসে পড়াশোনা করছেন? এখন হচ্ছে আমি 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য প্রিপারেশন নিচ্ছি, ভর্তি। বাহ, অত্যন্ত সফলতার পরিচয় আপনি দিয়েছেন, এবং এখনো আপনি এরকম নিষ্ঠার সাথে সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন, সত্যি প্রশংসনীয়। রুমানা, জি, তারপর বিয়েটা হলো না? না, আমি আমার বিয়ে বন্ধ করছি, আলহামদুলিল্লাহ, এটা আমি সফল হয়েছি। আপনার তো থ্যাংক ইউ পাওয়া উচিত, আপনি আপনার নিজের বিয়েটা বন্ধ করতে পেরেছেন, তারপরে আপনি অন্যদের জন্য আর কি কাজ করা শুরু করলেন? অন্যদের প্রথমে তো আমার হচ্ছিল বাল্যকাল, মানে প্রাইমারি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমার একটা বান্ধবী ছিল, তো আমরা একসাথে পড়ছি, এখনো একসাথেই আছি। তো ওই রকম আমার একসাথে। এটা কি প্রিয় বান্ধবী? এটা ধরতে গেলে তাই, যেহেতু প্রাইমারি লেভেল থেকে একসাথেই, তো এখনো আমার সাথে আছে, আমরা দুজন একই কলেজে পড়াশোনা করতেছি। তো ওর কিছুদিন ওই আমার যখন ক্লাস 10-এ পড়তাম তখন ওর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেওয়ার পরিবার। তো ও আমাকে এসে বললো যে দেখ আমাকে না এরকম করতেছে। তো আমি ওর বাড়িতে গেলাম, যার পর আর মাকে বুঝাইলাম, যে বলে দেখেন আপনারা এটা ঠিক কাজ করতেছেন না, যেহেতু ওর প্রথমত ওর তো বয়স 18 হয়নি, ওর তো বাল্যবিবাহ, এটা বাল্যবিবাহ হলে কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে। তো ওনারা যেহেতু আমি ছোটোবেলা থেকে ওর সাথে ছিলাম, আমাকে ওনারা দেখছে,
আমার হচ্ছে ওরা বাড়ি পার্শ্ববর্তী, ওনার বাড়ি আমাকে দেখছি তো ছোটবেলা থেকে, এর জন্য তার ওনাদের মানে আপনাকে খুব ভালো করে তারা চেনে। আমাকে ভালো করে চেনে যে আমি কখনো খারাপ কাজ করিনি। এই যে 15 থেকে 18 বছর বয়সী মেয়ে বা ছেলে, এদের তো তখন উঠতি বয়স, তখন কিন্তু তাদের হচ্ছিল আবেগটা প্রবণতা একটু বেশিই হয়। এটা যদি আমরা মানে লেভেলে যে পার করে যেতে পারি তখন কিন্তু আমরা জীবনে সফল হতে পারবো। কারণ যেহেতু ওই আবেগে যদি আমরা না জড়াইয়া একটা ভালো ভালো রেজাল্ট বা উত্তীর্ণ করতে পারি তাহলে জীবনে সফল হওয়া যাবে। এর জন্য ওরা আমাকে দেখছে, দেখার পরে বলছে, ভাবছে যে মেয়েটা তো কখনো খারাপ কিছু করেনি, এর জন্য ওরা আমার কথা বিশ্বাস করে এবং হচ্ছিল বিয়েটা বন্ধ করছে। তো বান্ধবীর বিয়েটাও বন্ধ করে দিলেন? হ্যাঁ, বান্ধবীর বিয়ে বন্ধ করছি, কিন্তু আমার পাড়া প্রতিবেশীর এখনো মুখ বন্ধ হয়নি। ও, তাদের মুখ এখনো বন্ধ হয়নি? না, আমার হচ্ছিল, আমার তো ফ্রেন্ড তো একটা না, বান্ধবী বলতে তো 3-4টে করে থাকে। আচ্ছা। তো আরেকজন ছিল, তো হচ্ছে দরিদ্র পরিবারের কারণে কলেজে উঠে তারপর হচ্ছে ঢাকায় চলে আসে। আচ্ছা। ঢাকায় চলে আসে, তো জানি না আর কেমনে কি হয়েছে, একটা ছেলের সাথে পালাইয়া বিয়ে করছে। তো হ্যাঁ, পালাইয়া বিয়ে করার পরে তো লোক তো জানাজানি হবে, খবর তো আর লুকায় থাকে না। তো ওটা এখন পাড়া প্রতিবেশী আমাকে বলতেছে যে তোর বান্ধবী এই কাজ করছে, তুই কবে কি করবি? তো আমি বললাম যে মানুষে কি করলো না করলো এটা আপনারা ধরবেন কেন, আমি কি করছি আপনারা এটা দেখেন, আমি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। তাদেরকে এটা বুঝালাম। তারপরে হচ্ছিল হঠাৎ করে আমার বাবা হচ্ছিল মারা যায়, একটা দুর্ঘটনা, আমার বাবা মারা যায়। কি হয়েছিল ওটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তো বাবা মারা যাওয়ার পরে পুরো, যেহেতু আমার মাথার উপরে কেউ নেই, আমি আমার ছোটো বোন, আমার মা, তো বাবা মারা যাওয়ার পরে মা অসুস্থ হয়ে যায়, তো পুরো পরিবারের দায়িত্ব আমার উপরে এসে পড়ে। তো যেহেতু পারিবারিক সাংসারিক খরচপাতি সব আমার উপরে, তো যেহেতু আমার বড় কোনো ভাই নেই, ছোটো ভাই নেই, আমাকে তো সব কিছু দেখতে হবে। এর জন্য আমার বাজারে যাইতে হয়, অনেক অনেক জায়গা আমার যাইতে হয়। তো ওখানে আমি যাই বলে লোকজনে আসে, তখনও বলে যে তুই একটা মেয়ে কেন বাজারে যাবি, তোরে বাজারে যাওয়া লাগবে না। তাহলে কে যাবে? তা আমি যদি বাজারে, ওদেরকে বলি আমি যদি বাজারে না যাই আমার বাড়ির দায়িত্ব কে পালন করে, আমার সংসার কে চালাবে? তা আমার তো যেহেতু বড় ভাই নেই, এর জন্য পাড়া প্রতিবেশীরা আমার বাজারে যাওয়া নিয়ে আমার কথা শোনায়। আমি তাদেরকে এটা কোনো গুরুত্ব দেই না। আমার ইচ্ছা ছিল যে তারা যা বলে বলুক, বলতেই পারে, কারণ আমার যে ইচ্ছা শক্তি ঠিক থাকে তা আমি আমার পরিবারকেও সহযোগিতা করতে পারবো, আমার নিজের পড়াশোনাটা পাশাপাশি চালাবো এবং স্বাবলম্বী হয়ে আমার দুঃখিনী মায়ের পাশে দাঁড়াবো, যাতে তাকে একটু মনোবলটা সাহায্য করতে পারি, বাড়ানো যায় আর কি। হ্যাঁ, যে শুধু ছেলে থাকলেই হয় না, একটা মেয়ের দ্বারা সব কিছু সম্ভব। আসলেই তো সম্ভব, আপনি তো সম্ভব করে দেখাইছেন। হ্যাঁ, খুবই খুবই ভালো কাজ করেছেন। মানে আপনাকে আমি আসলে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না, কিন্তু আপনি যে অত্যন্ত সাহসের কাজ করেছেন এবং এই বয়সে এসে নিজের পরিবারে হাল ধরেছেন, জি, এটা মনে হয় একটা ছেলের পক্ষেও এই বয়সে সম্ভব হতো না। আপনি যেটা করতে পেরেছেন না, ছেলে এই বয়সে সেটা করতে পারতো না। তো আপনাকে তার জন্য মানে ধন্যবাদ দিচ্ছি যে আপনি অনেক বড় কাজ করেছেন। এখনো পরিবারটাকে নিয়ে আছেন? হ্যাঁ, এখন আমার পরিবারটার সঙ্গে, আমি পরিবারের সঙ্গেই আছি। পড়াশোনাও চলছে? আমার পাশাপাশি আমার পড়াশোনা চলছে, আমার ছোট বোন আছে, ওকে পড়াশোনা করতে হয়েছি যে আমি তাদেরকে পড়াশোনা করা। হ্যাঁ, আমি নিজে স্বাবলম্বী হব, তো ও কেন পিছিয়ে থাকবে? ও এগিয়ে যাবে, আমার মতো না হোক, ও নিজের চেষ্টায় হবে। ও এমন তো না যে ওকে আমার মতোই হতে হবে, ও নিজে স্বাবলম্বী হবে। হঠাৎ তো আমি তো সারা জীবন নাও থাকতে পারি, আমার তো হয়তো এমনও হতে পারে যে আমার কোনো জায়গায় চলে যেতে হতে পারে, বা কাজের ক্ষেত্রে হোক, অন্য কোনো ক্ষেত্রে হোক, তখন যেন আমার মার দায়িত্বটা ও নিতে পারে। সেই জন্য নিজের ছোট বোনকে তৈরি করে নিচ্ছে। নিজের ছোট বোনকেও তৈরি করে নিচ্ছে। বাহ, কি দারুণ। তো রোকসানা, এই যে সকলের মুখ, উনি যেমন সকলের মুখ বন্ধ করে দিয়েছে, আপনিও তো বন্ধ করে দিয়েছেন, বাকিরা এখন আর প্রকাশ্যে ওইভাবে কথা বলছে না। না। আর কি কোনো প্রবলেম হচ্ছে এখন? না, এখন সেরকম ভাবে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ হচ্ছে তারা যখন আমাকে একটা কথা বলে তাদের হচ্ছে মুখ বন্ধ করার জন্য আমার কাছে অনেক কথা থাকে। আচ্ছা, কিরকম? তারা যে বলছে যে তুমি পড়াশোনা করে কি করবে, একটা ছেলে তো হচ্ছে বাবা মাকে দেখে বা আমার পাশে থাকে। আমি তাদেরকে বলি একটা মেয়েকে দেখতে পারবে না, আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে একটা ছেলে সারা জীবন তার বাবা মাকে দেখবে? তা আমি যদি এখন স্বাবলম্বী হয়ে পড়াশোনা করি, আমি আমার বাবা মাকে দেখব, এবং এটা আপনাদের কাছে চ্যালেঞ্জ রেখে যাচ্ছি যে আপনারা আগামী 2-3 বছর পরে দেখবেন যে আমি আমার পরিবারটাকে দেখছি, আমার ভাই না। অসাধারণ। একটা ছেলে আর একটা মেয়ে, আসলে ছেলে মেয়ে বিভেদটা না করাই ভালো। তারা সন্তান, তারা মানুষ,
একটা ছেলে পারলে একটা মেয়েও পারবে, অবশ্যই। সেটাতে কখনো জেন্ডার মানে পৃথকীকরণটা হওয়া উচিত না আমি মনে করি। কারণ একটা মেয়েরা যে পারে এটা মেয়েরা দেখিয়ে দিয়েছে, আপনারা নিজেরাই তো দেখিয়ে দিলেন। আজকে আমি তো দেখলাম, শুনলাম আপনাদের গল্প থেকে। এটা একটা ছেলে কি পারতো আমি জানি না, মানে আমি কি পারতাম কিনা আপনাদের বয়সে আমার মনে হয় না, অত সাহস থাকতো কিনা জানি না। কিন্তু আপনারা এই বয়সে যে সাহসের পরিচয় দিয়েছেন, সত্যি মানে একটা মানুষ হিসেবে বেড়ে ওঠাটা আমাদের দরকার। আমরা মানুষ হতে চাই, আমরা ছেলে মেয়ে বিভাজনটা কিন্তু এখনো এই 2024-এ সেটা মনে হয় বন্ধ করা উচিত, তাই না? জি অবশ্যই, আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সমাজে যে প্রথাগুলো থাকে যে মাছের মাথাটা ছেলেকেই দিতে হবে, খাবারের বেশি অংশটা ছেলেকে দিতে হবে, কেন? আমি একটা মেয়ে, আমাকে কেন দিবা না? আমিও তো তোমার সেই ছেলের মতোই, তোমার একটা সন্তান, তোমার গর্ভ থেকেই আমি হয়েছি। তাহলে আমার প্রতি কেন এত বিভেদ? কেন আমাদেরকে পার্থক্য করছো? একটা ছেলের যেমন বেড়ে ওঠার জন্য যে বিষয়গুলো দরকার, পড়াশোনা, খাবার, স্বাস্থ্য, তারপর পোশাক, তার ইচ্ছে পূরণের জন্য আমরা সব কিছু করেছি। তাহলে আমি একটা মেয়ে বলে আমার যা যা দরকার, আমার শিক্ষা, তারপর আমার বস্ত্র বা আমার স্বাস্থ্যের জন্য, আমার ইচ্ছা পূরণের জন্য আমি যা করতে চাই, সেগুলোর ক্ষেত্রে কেন আপনি আমাকে বাধা দিচ্ছেন? আমি প্রত্যেকটা বাবা মাকে বলতে চাই যে আপনারা দুটি সন্তানের মধ্যে কখনোই পার্থক্য করবেন না। দুটি সন্তানই আপনার সম্পদ। আপনারা দুজনকেই সমান অধিকার দেন, সমান সম্পদ দিয়ে তাদেরকে বেড়ে তুলুন। একটা বয়সের পরে একটা ছেলে যেমন আপনাকে দেখবে, একটা মেয়েও আপনাকে দেখবে, যদি আপনারা সেই সুযোগটা মেয়েদেরকে তৈরি করে দেন। এবং আমি এটাও বলতে চাই যে সমাজের যে মানুষগুলো আমাদেরকে মেয়েদেরকে নিয়ে যে কথাগুলো শোনে, এই কথাগুলো আপনারা কখনোই শুনবেন না। সেই ছোট বয়সে আমার মা বাবা যদি শুনতো যে মেয়েটাকে গার্মেন্টসে দিয়ে দিই বা বাসার কাজে দিই, তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবো, তাহলে আজকে আমি যে জায়গাটা বসে আছি, আমি এই জায়গাটা বসে থাকতে পারতাম না। আমি হয়তো কোনো গার্মেন্টসের কোনো ফ্যাক্টরিতে বসে থাকতাম, হয়তো বা কোনো গৃহকর্মীর কাজ করতাম। আমি নিজেকে তৈরি করতে পেরেছি শুধুমাত্র বাবাদের সেই সাহসিকতার জন্য। তো আপনারা আপনাদের সন্তানকে সেভাবে সহযোগিতা করুন। এবং প্রত্যেকটা কিশোরীকে বলবো যে কিশোরী যে বয়সটা আছে, সেই বয়সটাতে আমরা অনেক ধরনের ভুল করে ফেলি, যার কারণে বাবা মাদের আমাদের উপর আস্থাটা চলে যায়। আমরা সেই ভুলগুলো না করি, আমরা আবেগের বশে কোনো অন্যায় কাজ না করি, এবং আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই। আমরা এটা বলতে চাই, আমরা ছেলে মেয়ে দুজনেই সমান। আমরা যদি সমান সুযোগ পাই, তাহলে আমরা নিজেদেরকে আরও বেশি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। রোমান, একদম শেষের জায়গায় আমরা আছি, তো শেষে এসে কি কিছু বলতে চান? হ্যাঁ, আমি বলতে চাই এটা আমার কিশোরী বোনদের জন্য হতে পারে, বোনদের জন্য, এবং পুরো কিশোরী মা বাবা পুরো দেশের জন্য। আমার পাশে একটা ভাই ছিল, ধরতেন গ্রাম সম্পর্কে, তো ওনার দুটো ছেলে একটা মেয়ে, তো মেয়েটা সবার ছোট। তো ওনাদেরকে বললাম, তো ওকে প্রাইমারি স্কুলেতে দিয়েছে, তো ওদের ছেলেদের কেজিতে পড়ে। তো আমি বললাম ওদেরকে কেজিতে পড়াইছেন, তো ও কি দোষ করছে? ও মেয়ে, ও একটু বেশি না, একটু পড়াশোনা করলেই হবে, ওকে তো বিয়ে দিয়ে দেবো। তা আমি এখানে বললাম যে ও মেয়ে হতে পারে, তো ওরা দুজন ছেলে, তোমার তফাৎ কি? আপনি তো তিনজনকে জন্ম দিয়েছেন, তো তফাৎ কিসের জন্য? তো ও মেয়ে বলে আর ওরা ছেলে বলে, ওরা কি আপনাকে দেখবে কেন? একটা মেয়ের পক্ষে কি সম্ভব না আপনাদেরকে দেখার? তারপরে এটা যদি যাওয়ার পরে কিন্তু ওরা শুনে না, পরে কি করছে এটা আমি জানি না। কিন্তু আমার দেশবাসী মেয়েদের জন্য, একটা কিশোরী মেয়েদের জন্য একটাই আমার হলো কথা, যে তারা কখনো যদি বাল্য বিবাহর পরিস্থিতির শিকার হয়, তো প্রথমে যেন তাদের বাবা মাকে বোঝায়। আর বিয়ে ওটা কোনো বিষয় না, বিয়ে একদিন সবাইকে করতে হবে। তো তবে নিজে স্বাবলম্বী হয়ে যদি বিয়েটা করি, তাহলে তাদের কোনো আর সমস্যা হবে না। যদিও কোনো ক্ষেত্রে কোনো কিছু হয়, নিজে স্বাবলম্বী হলে নিজের দায়িত্বটা নিজেই পালন করতে নিতে পারবে, তখন অন্য কারো সাহায্য আর নিতে হবে না। আর আমার কিশোরী মায়েদের জন্য বা বাবাদের জন্য, পুরো দেশবাসীর জন্য, আপনাদের ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ না করে একটা মেয়েকে যদি পড়ালেখার সুযোগ করে দেওয়া যায়, সেও দেখে দিতে পারবে। কিন্তু এটা হলো তাদের মেয়েদের উপর মা বাবাকে আস্থা ও ভরসা রাখতে হবে যে আমার মেয়েটা পারবে। কেন একটা ছেলে যদি পারে, মেয়ে কেন পারবে না? তো সেও তো একটা মেয়ের সাথে কী হয়েছে? তার কি ইচ্ছা শক্তি নাই? তার কি লক্ষ্য নাই? স্বপ্ন নাই? সে কি স্বপ্ন পূরণ করতে পারবে না? শুধু মেয়ে বলে কি তার দোষ যে একটা মেয়ে? এর জন্য আমি সকল মা বাবাকে বলতে চাই, ছেলে মেয়ের মধ্যে তফাৎ না করে ছেলে মেয়ে দুজনকেই সুযোগ দেওয়ার দরকার। রোকসানা? গায়ের রং
এটা আমরা নিজেরা তৈরি করি না, এটা হচ্ছে আমরা জন্মগতভাবে সৃষ্টি হই। কোনো মানুষ যদি নিজেকে সৃষ্টি করতে পারতো তাহলে সে সব থেকে সুন্দরভাবে সৃষ্টি হতো। আর আমি কালো বলে কি আমি সুন্দর না? আমি অবশ্যই অনেক সুন্দর। আমি চশমা পরি বলে কি আমি কোনো কিছু করতে পারবো না? কেন এই কথাগুলো আমাকে শুনতে হবে? আমি এই কথাগুলো শুনতে রাজি নই। আমার রং এবং আমার হচ্ছে চশমাকে নয়, আমার দক্ষতা, আমার গুণাবলীকে সমাজের কাছে আমি প্রতিষ্ঠিত করে দেখাবো যে একটা কালো মেয়ে এবং একটা চশমা পরা মেয়ে এই সমাজটাকে পরিবর্তন করেছে, সে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং সে স্বাবলম্বী হয়েছে। অসাধারণ। আমার মনে হয় না এটার শেষ কোনো উপসংহার টানা আমার দরকার আছে, কারণ এই সাহসী দুজন কিশোরী এত সুন্দর করে সে উপসংহার টেনে দিলেন, সেখানে আমি মনে হয় না আমার কিছু বলার দরকার আছে। শুধু আমি এইটুকু বলতে চাই, আপনার সন্তান আপনার সম্পদ, তাদেরকে ঠিকঠাক মতো পরিচর্যা করুন, তারাও এভাবেই বেড়ে উঠবে এবং আজকে এদের দুইজনের কথা যেন অন্যের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি এখানে। ধন্যবাদ।